আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে এই যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের যেই মানবিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হইছে এবং হচ্ছে বিগত ৯ দিনের যুদ্ধে, এই যুদ্ধের আপনাদেরকে আমি এই ৯ দিনের যুদ্ধের একটা সামারি আপনাদেরকে আমি আজকে বলব এবং আমি এই সকল তথ্য আপনাদের জন্য রেডি করেছি। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আশা করি অনেক তথ্য আপনারা জানতে পারবেন। তো সর্বপ্রথম সেটা হচ্ছে যুদ্ধের যেই শুরুটা, এটা শুরু হয় হচ্ছে এই গত ফেব্রুয়ারি মাসের মানে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে এবং এই যুদ্ধটা শুরু হয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তাদের যে সম্মিলিত সামরিক বাহিনীর অভিযানের মাধ্যমে তারা এই যুদ্ধটা শুরু করে। তার মানে হচ্ছে যে ইরান কিন্তু যুদ্ধটা শুরু করে নাই, যুদ্ধটা শুরু করছে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তো এই যুদ্ধ যদি আমরা এই যুদ্ধের নরমালি হিউম্যান যেই কস্ট মানে মানবিক যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে মানুষ যে হতাহত হয়েছে এবং অন্যান্য ডিটেলসে সেটা আপনাদেরকে যদি বলি, যদি আমি যদি ১ নাম্বার থেকে বলি, যেমন হচ্ছে ইরানের হতাহতের পরিসংখ্যান। ইরানের হতাহতের পরিসংখ্যান যদি আপনাদেরকে বলি যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায়, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যে বিমান হামলা করছে, এই বিমান হামলায় সাধারণ নাগরিক সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হইছে। আপনার সামরিক যারা আছে সৈন্য, তাদের থেকে সবচেয়ে বেশি ইরানের সাধারণ নাগরিক তারা ক্ষতিগ্রস্ত হইছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে, হামলা শুরুর পর থেকে অন্তত ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তো বিগত ৯ দিনে হামলা শুরু হওয়ার এই ৯ দিনের পরে এই পর্যন্ত জাতিসংঘ থেকে যে ইরানের যে রাষ্ট্রদূত, উনি যেটা জানাইছে সংবাদ মাধ্যমকে যে ১,৩৩২ জন বেসামরিক নাগরিক মারা গেছে। আচ্ছা, ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী মোট নিহত মানুষের সংখ্যা হচ্ছে ১,৩৩২ প্লাস, মানে ১,৩৩২ জন মানুষেরও বেশি, যেখানে শিশু নিহত হয়েছে ১২ বছরের নিচে প্রায় ৩০০ জন। চিন্তা করতে পারছেন আপনারা যে ১২ বছরের নিচে শিশু মারা গেছে প্রায় ৩০০ জন। আর নিহত যে নারী সংখ্যা মারা গেছে হচ্ছে ২০০ জন এবং মোট আহত আপনার পুরুষ এবং মহিলা আছে, তার ভিতরে ১০,০০০ প্লাস মানুষ আহত আছে। আর আহত নারী আছে আরও প্রায় ১৪০০ প্লাস। আচ্ছা, এরপরে অন্যান্য দেশে যে হতাহত হয়েছে, যে এই যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধটা কিন্তু ইরানের ভেতরে কিন্তু সীমাবদ্ধ ছিল না। আঞ্চলিক অন্যান্য দেশ, যেই দেশগুলো আছে, সেই দেশগুলোতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যেমন ইরান যখন মিডল ইস্টে এই আমেরিকার যেই ঘাঁটিগুলো আছে, সামরিক ঘাঁটিগুলা, যে বেসগুলো আছে, মিলিটারি বেস, এই বেসগুলোতে যখন মিসাইল হামলা করে, ড্রোন হামলা করে, সেখানে কি হতাহত হয়েছে এবং এই এই ইয়া থেকে ইরান থেকে ইসরায়েলে যেসব মিসাইল মারা হয়েছে, মিসাইল যে গেছে, এতে কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল গণমাধ্যমের যেই তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা এখানে দেখতে পারতেছি সেটা হচ্ছে যে ইসরায়েলে অন্তত ১১ জন নিহত হয়েছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে দেওয়া, কিন্তু এছাড়া কত মানুষ সেখানে নিহত হয়েছে বা সেখানকার পরিস্থিতি কি, এটা কিন্তু ইসরায়েলি মিডিয়া থেকে কিন্তু এভাবে জানা যাচ্ছে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের যেই সেনা ছিল, যারা হচ্ছে মিডল ইস্টে বিভিন্ন দেশে অবস্থান করতেছিল, বিভিন্ন মিলিটারি বেজে ছিল, সেখানে আপনার ৬ জন সেনা নিহত হয়েছে। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম থেকে এটাকে জানানো হয়েছে। তারপরে লেবাননে যেভাবে আপনারা জানেন যে হিজবুল্লাহ এবং অন্যান্য যে বেসামরিক যে বিষয়গুলো যেগুলো হইতেছে বর্তমানে, সেখানে আপনার ১০০-র উপরে নিহত হয়েছে, যার ভিতরে হচ্ছে হিজবুল্লাহর নাগরিক আছে, নাগরিক না, মানে হিজবুল্লাহর তারা যে বাহিনীটা, সেই বাহিনীর লোকজন এবং বেসামরিক মানুষজনও সেখানে ছিল, প্রায় ১০০ উপরে মারা গেছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যামাউন্ট, যে কত মানুষ অ্যাকচুয়ালি ইসরায়েলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং লেবাননের মানুষ মারা গেছে, এটা কিন্তু সঠিক কোনো আপনার ওরকম অ্যাকুরেট কোনো তথ্য নাই। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যেই
হামলাগুলা হইছে, সেখানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হইছে এবং আমাদের আ আ যে ইয়েতে বাংলাদেশি কয়েকজন নাকি মারা গেছে, এটা আরকি আনঅফিসিয়ালি জানা গেছে, অফিসিয়ালি এরকম জানা যায় নাই। তারপরে এখানে আপনার খেয়াল করবেন যে যুদ্ধ অপরাধ, এই যুদ্ধের ভেতরে দেখবেন যখন যুদ্ধ হয়, যুদ্ধ হইলে তখন আপনার যেটা হয় সেটা হচ্ছে যে কিছু সময় দেখা যায় কি যে অ্যা যুদ্ধের কিছু রুলস রেগুলেশন থাকে। তো এই রুলস রেগুলেশনটা অনেক সময় এই যুদ্ধ যখন হয় তখন অনেকে এটা ভায়োলেট করে। মানে এটা অতিক্রম করে ফেলে। তো এটাকে বলা হয় যুদ্ধ অপরাধ। মানে যুদ্ধের সময় আপনি হাসপাতালে অ্যাটাক করতে পারবেন না, আপনি কোনো স্কুলে অ্যাটাক করতে পারবেন না, আপনি কোনো মানে যেগুলাতে হচ্ছে আপনার যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, আপনি এই ধরনের প্লেসে আপনি অ্যাটাক করতে পারবেন না। উদাহরণস্বরূপ আপনি চাইলেই কোনো হোটেলে অ্যাটাক করতে পারবেন না। আপনি চাইলেই কোনো স্কুলে অ্যাটাক করতে পারবেন না। আপনি চাইলেই কোনো এটাকে কি বলে? কোনো এই এই বেসামরিক মানুষদের বাসায় আপনি অ্যাটাক করতে পারবেন না। যদি আপনার কোনো ধরনের সেখানে যদি কোনো ধরনের আপনার রিস্কি কোনো কিছু যদি না থাকে। এখন যেটা হইছে এই 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 যুদ্ধ অপরাধের ক্ষেত্রে দেখা গেছে যেটা হইছে যে আপনার ইসরায়েল যেটা করছে, ইসরায়েল হচ্ছে আপনার ইরানের একটা স্কুলের উপর আপনার তারা বোমা হামলা করছে। তো আমরা এখানে যদি পুরাটা ডিটেইলস আমরা যদি পড়ি যে একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ইরানে। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে ২৮ ফেব্রুয়ারি সকালে একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় অন্তত ১৬৫ জন ছাত্র ও শিক্ষক নিহত হন, যাদের বয়স ছিল ৭ থেকে ১২ বছরের মধ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই মার্কিন হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। বলেছেন, এটি আমাদের স্কুল, আমাদের ছাত্রী এবং তারা আমেরিকান যুদ্ধবিমান দ্বারা নিহত হয়েছে। এখন এখানে যেটা দেখা গেছে যে এখানে যুদ্ধের পাশাপাশি যুদ্ধ অপরাধও হচ্ছে। এরপরে আমরা যদি খেয়াল করি যে অবকাঠামো ও সম্পদের ক্ষয়ক্ষতি। তো এই ইরানের যে অবকাঠামো ও সম্পদের যে ক্ষয়ক্ষতি সেইটা আমরা এখন এখানে জানব। তো ইরানের স্বাস্থ্য ও জ্বালানি অবকাঠামো যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হাসপাতাল ৩২টি। মানে ৩২টা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ৯টি সম্পূর্ণরূপে অকার্যকর। মানে এই যে এই ইসরায়েলের এবং আমেরিকার যে যৌথ হামলা, এই হামলাতে ইরানের যেই এয়ার ডিফেন্স যেই সিস্টেম, এটা কিন্তু ঠিকমতো কাজ করে না। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট সে কিন্তু আপনার সংবাদ মাধ্যমে কিন্তু জানাইছে যে তারা অলরেডি এই ইরানের যে এয়ার স্পেস সেটা তাদের কন্ট্রোলে। তার মানে তারা মানে ইচ্ছামতো সেখানে বোম আ ফেলতে পারবে এবং অনেক ক্ষয়ক্ষতি করতে পারবে। সেখানে দেখা গেছে যে প্রায় ৩২টা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ভিতরে ৯টি হাসপাতাল সম্পূর্ণরূপে অকার্যকর। এরপরে আপনার ইরানের যে আপনার অ্যাম্বুলেন্স যেটা মূলত মানুষকে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় ইমার্জেন্সি সিচুয়েশনে, এর ভিতরে হচ্ছে আপনার ১৪টা অ্যাম্বুলেন্স হচ্ছে ক্ষতিগ্রস্ত হইছে। এরপর হচ্ছে আপনার কিছু তাদের হেলথ সার্ভিস সেন্টার ছিল। সেই হেলথ সার্ভিস সেন্টারগুলোতে প্রায় ১৭টা হেলথ সার্ভিস সেন্টারও এর ভিতরে আওতাভুক্ত এবং তারা এটার ভিতরে ক্ষতিগ্রস্ত হইছে। এরপরে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা আপনার ইরানি রেড ক্রিসেন্টের তথ্য মতে, ইরানের যে রেড ক্রিসেন্ট আছে, রেড ক্রিসেন্টের তথ্য মতে যুক্তরাষ্ট্র ইসরাইল হামলায় প্রায় ১০,০০০ আবাসিক ইউনিট ধ্বংস হয়েছে। মানে যেখানে শুধুমাত্র আবাসিক ভবন ছিল, বাণিজ্যিক স্থাপনা ছিল, বিদ্যালয় ছিল, তারপর হচ্ছে আরও অন্য ধরনের মানে জিনিসপত্র ছিল, বাড়িঘর যা থাকে আরকি আবাসিক স্থাপনাতে। সেখানে আপনার ১০,০০০ আবাসিক স্থাপনা এই 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 বোমার যে মানে বোমাবাজি করতেছে আমেরিকা আর হচ্ছে ইসরায়েল, সেখানে আপনার আবাসিক ভবন ছিল ৭,৯৪৩টি। মানে এখনকার আমি যখন থেকে ভিডিও বানাচ্ছি, আজকে হচ্ছে আপনার মাসের ৮ তারিখ। এই ৮ তারিখের যেই টোটাল যেই এভারেজ যে হিসাব অনুযায়ী আপনার আবাসিক ভবন হচ্ছে ৭,৯৪৩টি আবাসিক ভবন। এটা হইছে মানে বোমা মেরে সেটা শেষ করে ফেলছে। এরপরে বাণিজ্যিক স্থাপনা হচ্ছে আপনার ১,৬১৭টি। এরপর হচ্ছে আপনার বিদ্যালয় হচ্ছে ৬৫টি এবং রেস্ট কিচেন সুবিধা হচ্ছে ১৩টি। তো এই আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার যেই এ ক্ষয়ক্ষতি সেইটা। এরপরে জ্বালানি খাত। জ্বালানি খাত হচ্ছে আজকে ৮ম দিন। আজকে যে যুদ্ধের যেই ৮ম দিনে তেহরানের যে তেল ডিপো আছে এবং জ্বালানির সুবিধাগুলো
বোমা বর্ষণের প্রধান লক্ষ্য হিসেবে কিন্তু টার্গেটে পড়ছে। তো তার মানে কি যে এখন যেটা করতেছে ইসরায়েল এবং আমেরিকা ইরানের যে তেলের যে ডিপোগুলো আছে সেগুলোকে টার্গেট করে তারা হামলা করতেছে। সেখানে হচ্ছে আপনার তেহরান ও করাস প্রদেশের তেল ডিপোতে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এই বিমান হামলা চালানোর ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ঘন্টার পর ঘন্টা আপনার দুয়ারকুণ্ডলী সেখানে ছড়িয়ে পড়ে এবং সেখানে আগুন জ্বলে এবং সেখানে ডিপো যে তেহরান ও করাস প্রদেশে যে তেলের যে ডিপো সেটা কিন্তু বলা যায় যে শেষ। এরপরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই হামলাকে ইরানি নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত রাসায়নিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। তার মানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই হামলাকে ইরানি নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত রাসায়নিক যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন এবং সতর্ক করে দিয়েছেন যে বিষাক্ত পদার্থের প্রভাব ইরানের সীমানা ছাড়িয়ে যাবে। তার মানে তারা যেভাবে মানে আপনার হামলা চালাচ্ছে, বোম সেখানে চালাচ্ছে, তারপর বিভিন্ন তেলের ডিপোতে করতেছে, এগুলা কিন্তু খুবই মারাত্মক দিকে যাবে এবং পরিবেশ দূষণ হবে, মানুষ অসুস্থ হবে, মানুষ মারা যাবে এবং সেখানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যুদ্ধের প্রত্যক্ষ অর্থনৈতিক ব্যয়। যুদ্ধে যেই ডিরেক্ট যে ইকোনমিক্যাল কস্ট এইটার অ্যাকচুয়ালি আপনার সামরিক বিশ্লেষণ এবং অর্থনৈতিক সংস্থাগুলোর প্রাথমিক আপনার প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী 6 মাস 2026 সাল মানে আজকে হচ্ছে 8 তারিখ, কিন্তু 6 মাস 26 সালের 6 মাস পর্যন্ত যুদ্ধের প্রত্যক্ষ ব্যয় দাঁড়িয়েছে প্রায় 10 থেকে 12 বিলিয়ন ডলার। তার মানে কি পরিমাণ টাকা এখানে নষ্ট হচ্ছে। এরপরে দেশ অনুযায়ী ব্যয়, আমরা এখন এই তিনটা যে দেশ, এই হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান, এইটার যে আমরা যেই ব্যয় হয়েছে এটার আমরা যেই টোটাল যেই সামারিটা রেডি করছি সব কিছু গবেষণা করে আমাদের এই সামারিতে দেখাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের এই 8 দিনের যুদ্ধে তাদের 5 থেকে 6 বিলিয়ন ডলার তাদের ব্যয় হয়েছে এই যুদ্ধের ক্ষেত্রে, যেখানে হচ্ছে আপনার ক্রুজ মিসাইল, বিমান অভিযান, বিমানবাহী রণতরী মোতায়েন, গোয়েন্দা সংস্থার কার্যক্রম, প্রতিদিন তাদের এক বিলিয়ন ডলার করে তাদের প্রতিদিন খরচ হচ্ছে এই যুদ্ধের পেছনে। তো এই যুদ্ধ যদি 30 দিন চলে তাহলে দেখা যাবে যে 30 বিলিয়ন ডলার উপরে খরচ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের যে রিজার্ভ উদাহরণস্বরূপ 25 বিলিয়ন 30 বিলিয়ন সেই রকম টাকা খরচ হবে এই যুদ্ধতে মার্কিন যুক্তরাষ্ট্রের। এবার সে ইসরায়েলের হচ্ছে 2 থেকে 3 বিলিয়ন ডলারের মতো এই যুদ্ধ খরচ হয়েছে। সেটা হচ্ছে সামরিক অভিযান, অর্থনৈতিক কর্মকাণ্ড, এইটা হচ্ছে আপনার তাদের সাপ্তাহিক 3 বিলিয়ন ডলারের মতো তাদের খরচ হবে এই যুদ্ধ যদি কন্টিনিউ চলে। এরপরে ইরান যেহেতু আপনারা জানেন ইরান স্যাংশনপ্রাপ্ত একটা দেশ, এদেরও কিন্তু প্রচুর খরচ হচ্ছে। তাদের হচ্ছে আপনার 3 থেকে 4 বিলিয়ন ডলার তাদের খরচ হচ্ছে। তাদের ওভারঅল খরচটা এখানে কিন্তু শুধুমাত্র কিন্তু সামরিক অস্ত্র না, এখানে আপনার তাদের সম্পূর্ণ অবকাঠামো, তাদের অনেক কিছু মিলে, যেমন সামরিক ব্যয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন, অবকাঠামো ধ্বংস এবং তেল রপ্তানি ক্ষতি এবং আরও অনেক কিছু, সকল ওভারঅল যে আছে সব কিছু মিলে ইরানের প্রতিদিন 3 থেকে 4 প্রতিদিনে এই পর্যন্ত 3 থেকে 4 বিলিয়ন ডলার ক্ষতি। তার মানে দেখা যাচ্ছে আমরা বুঝতে পারতেছি আপনার ইউএসএ এবং যুক্তরাষ্ট্র মিলে তাদের অলরেডি 10 বিলিয়ন ডলারের মতো খরচ হয়ে গেছে এই বিগত 9 দিনের যুদ্ধে। আর ইরানের একাই খরচ হয়েছে এই 9 দিনের যুদ্ধে 3 থেকে 4 বিলিয়ন ডলার। আচ্ছা, এই যুদ্ধের যেই আমরা জানি যে দীর্ঘমেয়াদী যে যুদ্ধের কথাবার্তা আমরা শুনতে পারতেছি যে আপনার এই সেপ্টেম্বরে পর্যন্ত যুদ্ধ হতে পারে, আবার নেক্সট 30 ডেজ পর্যন্ত হতে পারে, অথবা নেক্সট 90 দিন পর্যন্ত যুদ্ধ হতে পারে। এটা যদি দীর্ঘমেয়াদী যদি হয় তাহলে বিভিন্ন বিশ্লেষক যারা আছে, যারা হচ্ছে এটি নিয়ে গবেষণা করে, যুদ্ধ নিয়ে আলোচনা করে, এই বিভিন্ন বিশ্লেষক যারা আছে তাদের মতে আপনার এই যুদ্ধ 50 বিলিয়ন ডলারের উপরে ছাড়িয়ে যাবে এই যুদ্ধ যদি চলতে থাকে আরও নেক্সট 1 মাস থেকে আপনার 90 দিন, তাহলে এইটা গিয়ে ঠেকবে হচ্ছে 50 বিলিয়ন ডলার। আর শুধু তেল রপ্তানি যে হ্রাসের কারণে যেটা দৈনিক ইরানের যে ক্ষতি হতে পারে সেটা হচ্ছে 120 মিলিয়ন ডলার, মার্কিন ডলার। তার মানে নর্মালি ইরান হচ্ছে যদি হিসাব করি আমরা যে দৈনিক হচ্ছে 120 মিলিয়ন মার্কিন ডলারের তেল কিন্তু তারা সেল করতো, সেটা তাদের এখন প্রতিদিন হিসেবে তাদের এটা খরচ হচ্ছে। আর আপনারা জানেন যে হরমুজ প্রণালী যেটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে,
এটার যে ক্ষয়ক্ষতি এটা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের সাথে আলোচনা করব। এবার আসে হচ্ছে বৈশ্বিক এবং অর্থনৈতিক প্রভাব। এই যেই আপনার গ্লোবাল যে ইমপ্যাক্ট পড়বে এই যুদ্ধের কারণে, গ্লোবাল যে ইকোনমিক ইমপ্যাক্ট পড়বে, এই ইমপ্যাক্টের যে বিষয়টা সেটা নিয়ে আমি একটু আপনাদেরকে জানাবো। যেমন আপনার জ্বালানি বাজার যেটা আছে, মানে অয়েল যেই ইন্ডাস্ট্রি, অয়েলের যেই মানুষের যেই ব্যবহারের যে প্রয়োজনীয়তা এবং অয়েলের যে প্রয়োজন সারা বিশ্বব্যাপী, তো এই অয়েলের আপনার যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আপনার জ্বালানি বাজারের যেটা আপনার হরমুজ প্রণালী হচ্ছে বিশ্বের আপনার আমরা যেটা জানি অপরিশোধিত তেল, বিশ্বের অপরিশোধিত তেলের বাণিজ্যিকের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু এখানে কিন্তু আনা হয় বা যাওয়া হয়। যেমন হরমুজ প্রণালী দিয়ে এই তেলটা বিশ্বের বিভিন্ন দেশে যায়, মিডল ইস্ট থেকে এবং ইরান থেকে এবং অন্যান্য দেশ থেকে। এখন এখানে আপনার কী পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আমরা দেখব। যেমন অপরিশোধিত তেলের দাম 10 থেকে 15% বেড়ে যাবে। অপরিশোধিত তেলের দাম 10 থেকে 15% বেড়ে যাবে ব্যারেল প্রতি। বেড়ে আপনার $84 ব্যারেলে অলরেডি পৌঁছায় গেছে এবং এইটা প্রায় আপনার মনে হচ্ছে যুদ্ধ যদি আপনার 1 মাস দীর্ঘায়িত হয় তাহলে এটা $100 এটা ক্রস করবে। আর আপনার এই যেই আশঙ্কা যে এই যে ক্রুড যে অয়েলটা এটা তার মানে ক্রুড অয়েল যে মানে টোটালি ন্যাচারাল যে অয়েলটা, ক্রুড অয়েলটা, এই অয়েলটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সময় গিয়ে দাঁড়াবে যে $110, 100 থেকে $110 পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা হচ্ছে বিভিন্ন বিশ্লেষক এবং এই যে ইকোনমিক্যাল যেই ফোরাম আছে, ইকোনমিক্যাল যে আপনার এই যারা হচ্ছে তেল রপ্তানি করে, আমদানি করে যেই দেশগুলা, সরি যারা আমদানি করে এবং তাদের যেই বিশ্লেষক এবং তাদের যে হিসাব নিকাশ অনুযায়ী এবং এই যে ইম্প্যাক্ট, ইকোনমিক্যাল ইম্প্যাক্ট অনুযায়ী দেখা যাচ্ছে প্রায় এটা $100 থেকে $110 পর্যন্ত পৌঁছাতে পারে। এবার আসি রয়টার্সের তথ্য অনুযায়ী সৌদি আরবের যে রাস তানুরা রিফাইনারি যেটা ছিল সেটা বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির সরবরাহ বড় বড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে জ্বালানির সরবরাহতে, যেটা ছিল সৌদি আরবের রাস তানুরা রিফাইনারি, যেখানে হচ্ছে আপনার যেখান থেকে মূলত বিপুল পরিমাণ তেল সেখান থেকে উত্তোলন করা হতো। এরপর আসি হচ্ছে আপনার বৈশ্বিক যে বাণিজ্য যেটা মানে আপনার ট্রেডিং যেটা বলি আমরা, যে এক দেশ থেকে আরেক দেশে হচ্ছে আপনার শিপের মাধ্যমে আপনার প্রোডাক্ট আমদানি রপ্তানি করা হয়, এইটার যেই ইফেক্টটা, এটার যে ক্ষয়ক্ষতি সেটা নিয়ে আমরা দেখব। যেমন হচ্ছে আপনার আপনার ড্যানিশ শিপিং জায়ান্ট যেটা মাসক, ড্যানিশ শিপিং যেই মাসক যেই জায়ান্ট কোম্পানিটা, তাদের 1 মার্চ থেকে সুয়েজ খাল হয়ে মানদের প্রণালী সংক্রান্ত রুট স্থগিত করেছে। মানে সুয়েজ খাল হয়ে যে তাদের যেই রুটটা ছিল সেটা তারা স্থগিত করেছে। জাহাজগুলোকে ভালোভিয়া উপদ্বীপ হয়ে ঘুরে যেতে বাধ্য, জাহাজগুলো আপনার যে ভালোভিয়া উপদ্বীপ যেটা আছে সেটা দিয়ে ঘুরে যেতে বাধ্য হচ্ছে। তার মানে আপনার যে হরমুজ প্রণালী যেহেতু ব্যবহার করতে পারতেছে না, হরমুজ প্রণালী ব্যবহার করতে না করার কারণে এই এই আপনার এই মানুষ যারা জাহাজ শিল্পের যাদের যে ইন্ডাস্ট্রি, তারা তাদের যে ওই প্রোডাক্টগুলা তারা এই জাহাজকে তারা ঘুরায় নিয়ে ভলোভিয়া উপদ্বীপ দিয়ে ঘুরায় নিয়ে যেতেছে। আচ্ছা, উপসাগরীয় অঞ্চলের ভিতরে প্রায় 100টি কন্টেইনার জাহাজ আটকা পড়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে বের হতে পারছে না। আচ্ছা, উপসাগরীয় যেখানে হচ্ছে আপনার মূলত যেই আপনার এই ইরানের যে হরমুজ প্রণালীর যে এরিয়াটা, এইখানে অ্যারাউন্ড প্রায় 100রও বেশি কন্টেনার জাহাজ, সেগুলা ভর্তি কন্টেনারের প্রোডাক্ট ছিল, অন্য কত কিছু ছিল, সেগুলো আপনার এই যুদ্ধের কারণে আটকা পড়ছে এবং তারা কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এবং বিভিন্ন আপনারা শুনছেন যে বিভিন্ন কন্টেনারে কিন্তু ইরান থেকে কিন্তু আপনার যতটুকু আমরা শুনতে পারছি একটু হামলা করা হয়েছে। আচ্ছা, অনেক আসলে শুনতেছিল না এই জন্য। আচ্ছা, এরপরে বৈশ্বিক কন্টেনার শিপিং রেট ইতিমধ্যেই দ্বিগুণের কাছাকাছি পৌঁছেছে এবং বিমা প্রিমিয়াম ব্যাপকভাবে বেড়েছে। আচ্ছা, এখন শিপিংয়ের যে কস্টিং যেটা আর কি, শিপিংয়ের যে কস্টিং, যেমন বাংলাদেশ, আপনার যেমন উদাহরণ দিচ্ছি, তখন বাংলাদেশ থেকে আপনার মিডল ইস্টে কিছু আপনার প্রোডাক্ট যাবে। তো এখন সেইটার যে কস্টিং সেটা কিন্তু বেড়ে গেছে। এর কারণ কি? কারণ জ্বালানির দাম জ্বালানির সংকটে পড়ে যাবে। এরপর হচ্ছে আপনার আপনার যে রিস্ক আছে আর কি, কখন কোথা থেকে হামলা হয় সেটা। এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আগের যে রুট ছিল এই রুটটা কিন্তু ব্যবহার করতে পারতেছে না। এটা ঘুরে তার নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটার খরচটা দ্বিগুণ খরচ হওয়ার সম্ভাবনা আছে এবং এটা হবে। আর যে বীমা যেটা ছিল, জাহাজ কোম্পানিগুলোর কিন্তু বীমা থাকে প্রত্যেকটা, যেমন হচ্ছে আপনার গাড়ি সবারই কিন্তু বীমা থাকে, মানুষের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স থাকে। তো এই যে বীমাগুলো এটা কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এরপর হচ্ছে
আপনার অন্যান্য খাতের প্রভাবটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে আপনার যেমন কার্গো ইন্ডাস্ট্রি ছিল, তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে মুদ্রা বাজার, শেয়ার বাজার, তারপর হচ্ছে সরবরাহ যেটা আর কি। যেমন আপনার যদি এয়ার কার্গো বলি, যেমন মধ্যপ্রাচ্যের হাব হয়ে চলা এয়ার যে এয়ার ইন্ডাস্ট্রি, মধ্যপ্রাচ্যের হাব হয়ে চলা যেই এয়ার ইন্ডাস্ট্রি ছিল, সেখানে ফ্লাইট যেখান দিয়ে মাল পরিবহন করা হতো সেটার দ্বিগুণ বা ৩ গুণ খরচ হতে পারে। বিশ্বের 18% কার্গো ক্ষমতা অচল হয়ে পড়েছে। আচ্ছা, এখানে চিন্তা করা যায় মিডল ইস্টার এমন একটা জায়গাতে যেটা হচ্ছে আপনার এই সেখানে হচ্ছে এয়ারের যেই হাব ছিল, যেখানে হচ্ছে যেমন দুবাই, যেমন হচ্ছে আপনার ওমান, কাতার, তারপরে হচ্ছে আপনার এই দেশগুলোতে যে আপনার প্রচুর পরিমাণে বিমান আসতো, এই বিমান এই বিমানের যে আপনার আপনার এই এই ক্ষয়ক্ষতি এবং এই যে তাদের যেই আপনার কার্গো ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির যেই বিষয়টা এখানে উল্লেখ করছে, আমরা খুঁজে বের করছি যে প্রায় 18% কার্গো ক্ষমতা অচল হয়ে পড়ছে এবং তাদের খরচটা মালামাল বহন করার জন্য 2 থেকে 3 গুণ খরচ হবে, যেটা আগের থেকে ডাবলের ডাবল। আচ্ছা, এরপর পর্যটন ও বিমান চলাচল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ৩০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে আমিরাত, কাতার এয়ারওয়েজের এবং অন্যান্য এয়ারলাইন্সের। এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, মানে ৩০০-র উপরে ফ্লাইট বাতিল। আপনি চিন্তা করেন কত মানে টাকার এখানে ক্ষয়ক্ষতি এবং এখানে কি পরিমাণ এখানে লস এই এয়ার ইন্ডাস্ট্রিগুলার। এরপর হচ্ছে মুদ্রা বাজার ও শেয়ার বাজার। বৈশ্বিক শেয়ার বাজারে ব্যাপক বিক্রয় চাপ দেখা গেছে। যেমন যখন কোনোখানের ক্রাইসিস যখন শুরু হয় তখন দেখা যায় কি এটা কি করে, এটা হচ্ছে আপনার এই শেয়ার বাজারের উপরে কিন্তু চাপ দেয়। তখন কী করে, মানুষের শেয়ারগুলো মানুষ বিক্রি করা শুরু করে দেয় এবং তারা ক্যাশ আউট করতে থাকে। সেখানে বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে মার্কিন ও জাপানি ইয়েন এবং সোনার দিকে ঝুঁকছেন। তো এখানে যুদ্ধ চলতেছে, তারপরেও মানুষ দেখা যাচ্ছে যারা হচ্ছে যে নিরাপদ যে কারেন্সি, যেটাকে আমরা বলে থাকি আপনার ইসলামের কারেন্সি স্বর্ণ এবং রূপা, তারা স্বর্ণের দিকে ঝুঁকতেছে, যাতে করে কোনো সমস্যা হইলে এই যে কারেন্সি সিস্টেম যদি কলাপস করে তাহলে তারা এই স্বর্ণটা ব্যবহার করতে পারবে। আবার অনেকে হচ্ছে ডলারের দিকে ঝুঁকতেছে। এরপর হচ্ছে আপনার সরবরাহর যেই সিস্টেম ছিল, যেমন হচ্ছে আপনার কি বলে আপনার বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি যে বিষয়গুলো, যেমন হচ্ছে আপনার সারের বৈশ্বিক রপ্তানি 7%, তারপর মূল্যবান ধাতুর আপনার যেই রপ্তানি 6%, অ্যালুমিনিয়ামের রপ্তানি প্রায় 5.3%, উপসাগরে বন্দর দিয়ে প্রবাহিত হয়, যা এখন সম্পূর্ণ ঝুঁকির মধ্যে। তার মানে এই যেই সমুদ্র যে পথটা, এই পথ দিয়ে কিন্তু প্রায় আপনার এই ধরনের আপনার আমদানি রপ্তানি কিন্তু এখানে চলতো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো আমাদের যে 5 নাম্বার যে পয়েন্ট আমরা রেডি করছি সেটা হচ্ছে আঞ্চলিক অস্থিরতা ও ভূ রাজনৈতিক প্রভাব। তো আঞ্চলিক অস্থিরতা, উপসাগরীয় রাষ্ট্রসমূহের অবস্থান। উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসি, উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি ভুক্ত দেশগুলোর যুদ্ধের দ্বৈত চাপের মুখে পড়ছে, মানে যুদ্ধের কারণে তারা চাপের মুখে পড়ছে। যেমন হচ্ছে আপনার বাহরাইন ও আমিরাতের হামলা, আরব আমিরাত যেটা আর কি ইউএই। তো ইরান বাহরাইনের ব্যাপকো এনার্জিক রিফাইনারি, ইরান হচ্ছে বাহরাইনের যে বাপকো রিফাইনারি বাপকো এনার্জিক রিফাইনারি যেটা ছিল এবং আমিরাতের আবুধাবিতে হামলা চালিয়েছে। তারপর হচ্ছে আমাজনের 3টি ডেটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। আপনার অ্যামাজন যেটা আছে আপনার দুবাইতে, এমিরেটসে, এখানে অ্যামাজনের যে ডেটা সেন্টার ছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সেন্টার এবং আলাদা অন্য ডেটা সেন্টার কিন্তু এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এরপর হচ্ছে নিরাপত্তা নির্ভরতা নিয়ে প্রশ্ন। মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার উপর নির্ভরশীলতা নিয়ে উপসাগরীয় রাষ্ট্রগুলোতে বিতর্ক শুরু হয়ে গেছে। সৌদি আরব ও আমিরাত এখন ভারত ও পাকিস্তানের মতো নতুন অংশীদারদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে। মানে সৌদি আরব ও আরব আমিরাত এখন ভারত ও পাকিস্তানের মতো নতুন যে দেশগুলো আছে যাদের সাথে তারা প্রতিরক্ষার জন্য সহযোগিতায়, তারা প্রতিরক্ষার যে একটা মানে ছিল তাদের যে এটার কী বলে চুক্তি, সেদিকে তারা জোরদার করছে। যেমন আপনারা জানেন যে এর আগে গত মাসে আমরা শুনছি যে সৌদি আরব এবং হচ্ছে আপনার পাকিস্তান কিন্তু তাদের এই সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য তারা কিন্তু চুক্তি করে। এরপর হচ্ছে আপনার কূটনৈতিক বিবৃতি।
আরব পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে তারা অভিহিত করছেন এবং জাতিসংঘের হস্তক্ষেপ তারা এখানে কামনা করতেছেন, জাতিসংঘ যাতে এই বিষয়ে যাতে তারা যাতে তাদেরকে বোঝায় যে আপনারা যুদ্ধ বন্ধ করেন। এরপর হচ্ছে আপনার সাইপ্রাস ও পূর্ব মধ্য সাইপ্রাস ও পূর্ব ভূমধ্য সাগর, এদের এইখানকার যে বিষয়টা, যেমন সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি আপনার অক্রতিরিতে লেবানন থেকে নিক্ষিপ্ত ড্রোন হামলায় একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সাইপ্রাসে আপনার যেই বিমান ঘাঁটি ছিল ব্রিটিশের, মানে ইউনাইটেড কিংডমের, তাদের যে অক্রতিরিতে যেই আপনার ছিল বিমান ঘাঁটি ছিল, সেখানে লেবানন থেকে ছোড়া ড্রোন, সেই ড্রোন এসে সেই বিমানবন্দরকে ক্ষতিগ্রস্ত করছে। এরপর হচ্ছে সাইপ্রাসের জ্বালানি বাজারে প্রভাব পড়ছে এর জন্য, যেমন পেট্রোলিয়ামের যে দাম সেটা 14% বাড়ছে, ডিজেলের দাম 35% বাড়ছে, 35% বাড়ছে, এবং হিটিং অয়েল 32% বেড়েছে। এবার সেটা সামরিক ক্ষয়ক্ষতি, আমাদের 6 নম্বর পয়েন্টে সামরিক ক্ষয়ক্ষতি যেটা আমরা দেখব, মিলিটারি যে লসেস। তো ইসরায়েলের দাবি, ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ শোশানি দাবি করছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইরানের ভেতর 3,400-র বেশি টার্গেটে হামলা চালিয়েছে। ইরানের 60% ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে দিছে তারা। মানে ইরান থেকে যে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হতো, যেই যানবাহন বা যেটার উপর থেকে যেখান থেকে ব্যালিস্টিক মিসাইলটা ছোড়া হতো, যেই প্রযুক্তি ব্যবহার করে, সেইটাকে তারা ধ্বংস করছে। এটা হচ্ছে 60% ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করতে তারা সক্ষম হয়েছে। এরপরে ইরানের 80% বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মানে হচ্ছে আপনার এয়ার ডিফেন্স, যেটা আমরা বলি আর কি, তাদের যেই এয়ার ডিফেন্স যেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটা তারা ধ্বংস করছে। এরপরে ইসরায়েলি বিমান বাহিনী 2,500টি বিমান হামলা চালিয়েছে এবং 6,000-এর বেশি অস্ত্র নিক্ষেপ করছে। আচ্ছা, ইসরায়েলি বিমান বাহিনী কী করছে? আকাশ থেকে আপনার 2,500টিরও বেশি হামলা তারা চালাইছে এবং 6,000-এর বেশি অস্ত্র তারা উপর থেকে নিক্ষেপ করছে। মানে বিশাল অবস্থা, মানে একটা ম্যাসাকার হয়ে গেছে। এরপর হচ্ছে ইরান বাহিনীর যে দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড যেটা IRGC, তারা বলতেছে যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা তারা ধ্বংস করছে। তার মানে ইরান থেকে বলা হচ্ছে তাদের যে দাবি, সেটা তারা বলতেছে যে আমরা যুক্তরাষ্ট্রের যেই একটা রাডার ব্যবস্থা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আরব আমিরাতে, সেটা আমরা ধ্বংস করছি। এবং অনেকে বলে সেটার প্রাইস হচ্ছে প্রায় $1 বিলিয়ন মতো, $1 বিলিয়ন মতো, যেটা মাত্র 20,000 বা 10,000 ডলারের ড্রোন দিয়ে তারা $1 বিলিয়ন যেই সবচেয়ে ভালো রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেটা তারা ধ্বংস করছে। এরপর ভারত মহাসাগরে থাকা অবস্থাতে একটি মার্কিন নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তার মানে ইরান মার্কিন নৌযান যেটা ছিল ভারত মহাসাগরে, তার উপরে হামলা করছে। কুয়েত ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েত এবং ইরাকে মার্কিন যে ঘাঁটি আছে, আমেরিকান যে বেস আছে, সেখানে তারা হামলা করছে। আচ্ছা, ভবিষ্যৎ পূর্বাভাস ও আর হচ্ছে এটা সারমর্ম আর কি। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখানে আপনার যেটা বিশ্লেষকরা যারা যুদ্ধ বিশ্লেষণ করে, তাদের মতে যে বিশ্লেষকরা যুদ্ধের স্থায়িত্ব কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে চিহ্নিত করেছেন। এটা আমারও কথা, যে যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে সারা বিশ্বের কী অবস্থা হবে, এবং আমি আপনাদেরকে জানাবো। আমি এখন থেকে প্রত্যেকটা আপডেট আপনাকে দিব, আপনারা আমার সাথে থাকবেন। তো এখানে সময়কাল করা হয়েছে, সময়কাল এখানে ভাগ করা হয়েছে। তারপর এখানে তেলের দামটা ভাগ করা হয়েছে, বৈশ্বিক যে মুদ্রাস্ফীতি সেটা বলা হয়েছে, এবং অর্থনৈতিক প্রবৃত্তি সেটা এখানে উল্লেখ করা হয়েছে সামারিতে। সেখানে যদি স্বল্প স্থায়ী হয় যুদ্ধটা, মনে করেন যে অল্প কিছুদিনের হলো, ধরুন আপনার 1 মাসের হইলো, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ হইলো, 1 মাসে একটা যুদ্ধ হলো, তাহলে সেখানে ডলারের দাম হবে হচ্ছে আপনার তেলের দাম যেটা হবে, অপরিশোধিত যে তেল, এই তেলের দাম হবে আপনার $80 থেকে $85 প্রতি ব্যারেলে আর কি। ব্যারেল বলতে কি, মানে আপনারা যে দেখেন না তেলের যে বড় বড় গ্রিন, সবুজ কালারের, নীল কালারের যেই কন্টেনারগুলো থাকে, এই কন্টেনারের আপনার প্রাইস হবে $80 থেকে $85। তারপরে
স্বাভাবিকের চেয়ে 0.2% বেশি হবে মুদ্রাস্ফীতি সারা বিশ্বে এবং 3.1% যেই আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা এখানে হ্রাস পাবে। এরপর হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী যদি হয় এটা যেমন 4 থেকে 5 সপ্তাহ প্লাস যদি আপনার 1.5 মাস থেকে 2 মাসের দিকে যুদ্ধটা গড়ায় মানে 40 থেকে 50 দিন গড়ায় যুদ্ধ তাহলে এটা তেলের বাজারে যে ইফেক্টটা পড়বে সেটা হচ্ছে যে আপনার $110 প্লাস হয়ে যাবে হচ্ছে ব্যারেল প্রতি এবং মুদ্রাস্ফীতি হবে হচ্ছে 1 থেকে 2% এবং 2.5% যে রিসেশনের যে ঝুঁকি আছে সেটা এখানে হবে। আমরা চূড়ান্ত পর্যবেক্ষণ যদি এখানে খেয়াল করি যে এই যুদ্ধে কেবল সামরিক নয় এটি অর্থনৈতিক ও এই যুদ্ধটা কেবল সামরিক যুদ্ধ না এটা হচ্ছে অর্থনৈতিক এবং মানবিক যুদ্ধ। এখানে কিন্তু শুধুমাত্র আপনার মানে ওই আর্মিদের কিন্তু ক্ষতি হচ্ছে না, এখানে হচ্ছে আপনার সারা এক একটা দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের আপনার যেই ইনফ্রাস্ট্রাকচার তাদের যে আপনার অবকাঠামো তাদের যেই আপনার অর্থনৈতিক ক্ষতি সেটাই যদি হিসাব করি আমরা তাহলে যদি আমরা এই যুদ্ধে যে ইয়েটা সেটা হচ্ছে 1300-র বেশি নিহত বেসামরিক নাগরিক এই যুদ্ধে 1300 প্লাস বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এটা হচ্ছে আপনার আজকে পর্যন্ত এই রিপোর্ট। এরপর হচ্ছে 10,000-এর উপরে আহত হয়েছে এবং প্রায় 10,000 প্লাস বাড়িঘর আবাসিক ইউনিট এখানে এটাতে কি হয়েছে ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর হচ্ছে আপনার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এবং বন্ধ থাকলে কি হবে বৈশ্বিক মন্দা অনিবার্য, সারা বিশ্বে মন্দা ছড়িয়ে পড়বে। বিশ্বের 20% তেল সরবরাহ ব্যাহত হলে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন কারখানা ঝুঁকির মুখে পড়বে, সেখানে আপনার উৎপাদন ক্ষমতা ব্যাহত হবে, সেখানে পুরা চেইনটা এখানে নষ্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনার উপসাগরীয় দেশগুলো যেগুলো আছে সেগুলোর হচ্ছে আপনার যে অবস্থান সেটা ডে বাই ডে কিন্তু খারাপের দিকে যাবে, কঠিন হবে। যেমন মার্কিন নিরাপত্তা যে প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু এখানে কিন্তু দিতে পারতেছে না। এরপর অন্যদিকে ইরান সামরিক শক্তি ও ভৌগোলিক যেই বিষয়টা সেখানে যদি খেয়াল করি দুই পক্ষের মধ্যে ভারসাম্য রাখা তখন কিন্তু বিশাল একটা হার্ড হয়ে দাঁড়াবে। যেমন আপনার ইরান কি চাচ্ছে? ইরান চাচ্ছে হচ্ছে যে মিডল ইস্ট থেকে মার্কিনীদের যে আধিপত্য সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং ইসরায়েলিদের যেই আধিপত্য সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর ইসরায়েল এবং আমেরিকা চাচ্ছে যে ইরানকে এমন একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাতে যেখানে ইরান হচ্ছে স্যারেন্ডার করতে বাধ্য হবে এবং আপনারা বিভিন্ন নিউজে দেখবেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলতেছে যে তাদেরকে স্যারেন্ডার করতে হবে। এরপর আপনার এই যে 9 দিনের যুদ্ধের যেই পরিস্থিতি এই যুদ্ধ দেখে মনে হচ্ছে না যে এখানে যুদ্ধবিরতি হবে। এখানে কিন্তু সিজ ফায়ার হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি এখানে যুদ্ধ যদি বিরতি না হয় তাহলে কি হবে? এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আমাদের মতো দেশ বাংলাদেশের জন্য কিন্তু খুবই বাজে একটা অবস্থা হতে পারে। আমরা কিন্তু এটার জন্য কিন্তু প্রস্তুত না। সেক্ষেত্রে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যাতে আমরা আমাদের ইকোনমিকে ধরে রাখতে পারি। আমরা পরিশেষে যদি বলি আমি 2026 সালের এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মানচিত্র নতুন করে সাজিয়ে দেবে। এই যুদ্ধটা যে অবস্থাতে আছে এইটা আসলে আপনার আসলে মধ্যপ্রাচ্যের যেই মানচিত্র এটা কিন্তু চেঞ্জ করে দিবে। এখানে অনেক কিছু হবে। আচ্ছা, ইরানের পরমাণু স্থাপনা, তেল খাত এবং সামরিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকাকেও দীর্ঘস্থায়ী যুদ্ধের অর্থনৈতিক ও মানবিক মূল্য দিতে হবে। এই সংঘাতের সমাপ্তি যেখানেই হোক না কেন আগামী কয়েক দশকের জন্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ও বৈশ্বিক জ্বালানি বাজারের সমীকরণ বদলে যাবে। এর কারণটা কি? এখন আমি আপনাদেরকে বলি, এই প্রত্যেকটা তথ্য কালেক্ট করা হয়েছে আনাদোলো এজেন্সি, প্রেস টিভি, পলিটিক্স, তারপরে সিজিটিএন, গালফ টাইমস, রয়টার, অ্যাসোসিয়েশন প্রেস এবং অন্যান্য যত ধরনের গণমাধ্যম আছে তাদের থেকে কিন্তু আমি এগুলো কালেক্ট করা হয়েছে এই টোটাল ইয়াকে এবং এই অ্যানালাইসিস করে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে। এখন আমি আপনাদেরকে সর্বশেষে বলে দিই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মিডল ইস্টটা কিন্তু একটু সেফেস্ট হিসাবে ছিল, কিন্তু এখন যে পরিমাণ ট্যুরিস্ট আসতো মিডল ইস্টে সেটা কিন্তু কমে যাবে এবং তাদের যে তিনটা যে মেইন যে তিনটা তাদের যে মিডল ইস্টের যে তিনটা যে পলিসি তাদের যে এই কি বলে এটাকে আপনার ডেভেলপমেন্টের পেছনে প্রথম তাদের মেইন ইনকাম সোর্সটা ছিল হচ্ছে আপনার ট্যুরিজম থেকে, তারপর ছিল হচ্ছে তাদের হচ্ছে তেল শিল্প থেকে, এরপর তাদের তেল থেকে, তারপর ছিল তাদের হচ্ছে আপনার এই যে আরাম আয়েশের জন্য
বিভিন্ন ধরনের আবাসন প্রকল্পগুলা, প্রজেক্টগুলো এগুলা থেকে। এখন এখানে কিন্তু মানুষটা এখন যে অবস্থা হচ্ছে যে প্রাইভেট জেট এখানে ভাড়া করে যারা বিলিনিয়ার আছে, মিলিয়নিয়ার আছে তারা সেখান থেকে দুবাই থেকে বা বিভিন্ন মিডল ইস্টের কাছে তারা তাদের নিজের দেশে তারা ব্যাক করতেছে এবং এটাই আপনারা নিউজে দেখতে পারতেছেন। তো যে এটা যদি চলে তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে আপনার মানুষ মিডল ইস্টে নতুন করে যাওয়ার থেকে সেখান থেকে বের হবে বেশি এবং যাদের যত ধরনের যারা যারা যা করছে আর কি ইনভেস্ট করছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা তুলে নিবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝতে পারছেন। আমি আনিসুর রহমান ছিলাম মস্কো, রাশিয়া থেকে। যদি আমার এই বিশ্লেষণ এবং আমার এই তথ্য যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।